দশম বিভাগের সম্মান তৃতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক স্নেহ ও শুভাশিস নিও। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই মহামারী করোনার দিনগুলোতেও নিজের এবং পরিবারের সুরক্ষার প্রতি নজর রেখেছো। প্রিয় শিক্ষার্থীরা, দর্শনের শিক্ষার্থী হিসাবে তোমরা সবাই একটি দুঃসময়ে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার যে প্রচেষ্টাগুলো করে যাচ্ছ, তার প্রতি আমার অন্তঃস্থল থেকে অভিবাদন থাকলো। শিক্ষার্থীরা, তোমরা এর পাশাপাশি তোমাদের স্বাভাবিক যে ক্লাস কার্যক্রম সেটি বন্ধ থাকার পরেও নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো বলে আমরা বিশ্বাস করি, এবং সেই সাথে তোমাদের এই ক্লাসগুলোর প্রভাব আমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষায় দেখতে পাবো বলেও আশা রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সকল শুভকামনা এবং শুভেচ্ছা নিয়ে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে আমরা কথা বলবো সম্মান তৃতীয় বর্ষের 308 নম্বর কোর্স অর্থাৎ ইকোনমিক্স বা অর্থনীতি কোর্সটি নিয়ে। আর এই কোর্সটি পরিচালনায় তোমাদের সাথে কোর্স শিক্ষক হিসেবে আমি রয়েছি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, অর্থনীতি কোর্সটি তোমাদের নতুন সিলেবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী হিসাবে তোমাদের তৃতীয় বর্ষে এই বছরের মতোই প্রথমবারের মতো সংযুক্ত করা হয়েছে। এই কোর্সটিতে আমরা বিগত দিনেও বেশ কিছু ক্লাস করেছিলাম, সেই ধারাবাহিকতাতেই তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আর আজকের ক্লাস শুরু করার পূর্বে চলো গত দিনের আলোচনায় আমরা এক ঝলক দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমাদের গত দিনের আলোচনা অর্থাৎ আমাদের পূর্বের ক্লাসের আলোচনা ছিল গ্রেগরি ম্যানকিউইজ 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। আমরা দেখেছিলাম গ্রেগরি ম্যানকিউইজ একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন অর্থনীতিবিদ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। সমকালীন অর্থনীতিতে তার অবদান অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে। যেহেতু অর্থনীতির বর্তমান ধারাবাহিকতায় বাজার অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে রয়েছে, গ্রেগরি ম্যানকিউইজ এই বাজার অর্থনীতিরই একজন অন্যতম সমর্থক হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই বাজার অর্থনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ সীমিতকরণের পক্ষে তিনি তার মত ব্যক্ত করেছেন এবং এই মতটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আধুনিক বা সমকালীন অর্থনীতির ধারাবাহিকতাকে ব্যাখ্যার্থে তিনি 10টি প্রিন্সিপালস বা মূলনীতির কথা আমাদেরকে বলেছেন। এই 10টি প্রিন্সিপালস বা মূলনীতির মধ্যে আমরা দেখতে পেয়েছি গ্রেগরি ম্যানকিউইজ মানুষের ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধকে সম্মান জানাতে গিয়ে অবাধ বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি এক্ষেত্রে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কারণ চিহ্নিত করেছেন। সরকারের মুদ্রার অতিরিক্ত ছাপানোর যে বিষয়টি রয়েছে সেটিকে তিনি সামনে তুলে ধরেছেন। তিনি বাজার অর্থনীতিকে গুরুত্ব দিয়ে বাজার অর্থনীতিতে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের যে মিথস্ক্রিয়া হয় সেই মিথস্ক্রিয়াটিকে একটি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, গ্রেগরি ম্যানকিউইজের ভাষ্য মতে অর্থনীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের সীমিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন অর্থনীতিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ বা সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে, তবে সেটি মাত্র দুটি বিষয়কে নিশ্চিত করার জন্য। প্রথমত সাম্য, দ্বিতীয়ত যোগ্যতার সমমূল্যায়নের জন্য। এই যে বিষয়গুলোকে তিনি নিয়ে এসেছেন সেই বিষয়গুলোতে কিন্তু অর্থনীতির যে মৌলিক দুটি সমস্যা, নির্বাচনের সমস্যা এবং সম্পদের স্বল্পতার সমস্যা, তাকেও তিনি অন্তর্ভুক্ত করেছেন। একই সাথে উৎপাদন সম্ভাবনা বা একটি
উৎপাদনের বা একটি পণ্য উৎপাদনের বিকল্প উৎপাদনের যে সম্ভাবনা রয়েছে তাকে তিনি সুন্দরভাবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের একটি চেষ্টা করেছেন। সেই সাথে গ্রেগরি ম্যানকুইজের আলোচনায় আমরা দেখতে পাই তিনি যৌক্তিক বা যুক্তিবাদী প্রাণী হিসাবে মানুষের আচরণকে প্রান্তিকতার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে মানুষের অর্থনৈতিক আচরণকে প্রান্তিকতার দৃষ্টিকোণ থেকে বা প্রান্তিক উপযোগবাদিতার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার একটি প্রয়াস পেয়েছেন। এই ছিল আমাদের গত দিনে গ্রেগরি ম্যানকুইজের আলোচ্য বিষয়বস্তু। মোট কথা যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে গ্রেগরি ম্যানকুইজ সমকালীন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবে বাজার অর্থনীতির সমর্থনে সমকালীন যে অর্থনৈতিক ধারাবাহিকতা, বিশ্বব্যাপী যে মুক্তবাজার অর্থনীতির যে ঢেউ উঠেছে তাকে সমর্থন করেই বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন ধারণাগুলোকে ব্যাখ্যা করার একটি চেষ্টা করেছেন। এই ছিল আমাদের গতদিনের আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়ের পর আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি টপিক বা নতুন একটি বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা শুরু করব, যা খুবই জীবন ঘনিষ্ঠ। শুধু তাই নয়, বর্তমান অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে যেমন তেমনি ভবিষ্যতের ক্ষেত্রেও এটি একটি দিক নির্দেশক তত্ত্ব বা মৌলিক আলোচনা হিসাবে স্থান করে নিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তবে চলো আমরা চলে যাই আমাদের আজকের আলোচ্য বিষয়টিতে। আমাদের আজকের আলোচ্য বিষয় জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বা অর্থনীতির চক্রাকার প্রবাহ, দ্য সার্কুলার ফ্লো মডেল অফ অ্যান ইকোনমি। অর্থাৎ অর্থনীতিতে কিভাবে আয় ব্যয়গুলো চক্রাকারে প্রবাহিত হয়, অর্থাৎ অর্থনীতির যে সক্রিয় উপকরণগুলো রয়েছে সেই সক্রিয় উপকরণগুলোর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াটি কিভাবে চক্রাকারে একে অপরকে প্রভাবিত করছে সেটি আলোচনাই হচ্ছে আজকের মূল বিষয়। এই আলোচনাটিকে আমরা আরো স্পেসিফিক ভাবে বা আরো সুনির্দিষ্ট ভাবে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ হিসাবেও উল্লেখ করে থাকি। তবে চলো আমরা জেনে নেই জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বা অর্থনীতির চক্রাকার প্রবাহ বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্দায় অর্থনীতির চক্রাকার প্রবাহের সংজ্ঞা এবং প্রাথমিক ধারণা সম্বন্ধে ইনভেস্টোপেডিয়ার একটি লেখা দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে আমি সেটি একবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। The circular flow model demonstrates how money moves through society. অর্থাৎ চক্রাকার প্রবাহটি দেখায় কিভাবে একটি সমাজে অর্থ চলাচল করে বা অর্থের যে প্রবাহ সেটি কিভাবে আবর্তিত হয়। Money flows from producers to workers as wages and flows back to producers as payment for products. অর্থাৎ অর্থ বা টাকা উৎপাদক থেকে শ্রমিকের দিকে প্রবাহিত হয় শ্রমিকের আয় বা মজুরি হিসাবে, একইভাবে সেই টাকাটি আবার উৎপাদকের কাছে ফিরে আসছে উৎপাদিত পণ্যের দাম হিসাবে। In short, an economy is an endless circular flow of money. অর্থাৎ খুব সংক্ষেপে বলা যায় যে কোন একটি সমাজে অর্থের একটি অশেষ বা এন্ডলেস চক্রাকার প্রবাহ চলতেই থাকে। That is the basic form of the model, but actual money flows are more complicated. যদিও আমরা একে একটি অর্থনীতির চক্রাকার প্রবাহ হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছি, কিন্তু অর্থনীতির যে প্রকৃত প্রবাহটি রয়েছে সেটি কিন্তু এটি নয়, সেটি আরো অনেক বেশি জটিল একটি বিষয়। Economists have added in more factors to better depict complex modern economies.
বর্তমানে আধুনিক যে জটিল বা যৌগিক অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে সেখানে সাম্প্রতিক কালের অর্থনীতিবিদরা আরো বেশ কিছু ফ্যাক্টর বা উপাদানকে যুক্ত করেছেন। These factors are the components of a nation's gross national product GDP or national income. এই যে আমরা অর্থনীতির চক্রাকার প্রবাহ বলে যাকে অভিহিত করছি সেটি আসলে জাতীয় আয়ের একটি প্রবাহ। একটি জাতির বা একটি সমাজের আয়কে বা একটি জাতির আয়কে কিভাবে আমরা দুটি খাতে অর্থাৎ ব্যক্তি খাত বা পারিবারিক খাত থেকে শিল্প খাতে এবং শিল্প খাত থেকে পারিবারিক খাতে প্রবাহিত হয় সেটিকে দেখানোর একটি প্রচেষ্টা যেহেতু করছি সে কারণেই the model is also referred to as the circular flow of income model. এই যে অর্থনীতির চক্রাকার প্রবাহটি একে আয়ের চক্রাকার প্রবাহ হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খুব সহজ একটি ধারণা যদি আমরা দিতে চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে অর্থনীতির মূল উপজীব্য বিষয়টি হচ্ছে অর্থ। এই যে অর্থ বা টাকা, সেই টাকাটি কিভাবে চক্রাকারে প্রবাহিত হচ্ছে ব্যক্তি খাত থেকে কোম্পানি খাতে এবং কোম্পানি খাত থেকে ব্যক্তি বা সামাজিক খাতে, তার একটি অনিঃশেষ প্রক্রিয়াকে যে মডেল বা যে আকারের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তাই হচ্ছে অর্থনীতির চক্রাকার প্রবাহ। অর্থনীতির এই চক্রাকার প্রবাহটি আসলে মূলত আমাদের সামনে তুলে ধরে একটি অর্থনীতির জাতীয় আয়ের প্রবাহকে, অর্থাৎ জাতীয় আয় কিভাবে এক খাত থেকে অপর খাতে প্রবাহিত হচ্ছে এবং সেটি কিভাবে চক্রাকারে চলতেই থাকছে তাকে ব্যাখ্যা করাই হচ্ছে অর্থনীতির এই প্রবাহ বা অর্থনৈতিক এই চক্রাকার প্রবাহের মূল কথা। এ কারণেই অর্থনীতির চক্রাকারের প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির এই চক্রাকার প্রবাহের ধারণাটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাই খুব সহজ ভাষায় বলা যায় উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রের সাথে নাগরিক বা পারিবারিক ক্ষেত্রের বিনিময় প্রবাহকে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বলা হয়ে থাকে। কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, উৎপাদন খাত থেকে পারিবারিক খাতে আয় যাচ্ছে, একইভাবে ব্যয় আকারে সেটি আবার উৎপাদন খাতের আয় হিসাবে ফিরে আসছে। এই যে আয়ের প্রবাহ, এই আয়ের প্রবাহটিকে বলা হচ্ছে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ বা অর্থনীতির চক্রাকার প্রবাহ। জাতীয় আয়ের চক্রাকারের প্রবাহের ধারণাটি সর্বপ্রথম দিয়েছেন প্রফেসর P.F. স্যামুয়েলসন। তিনি বলেন জাতীয় আয় হলো একটি প্রবাহ ধারণা, ন্যাশনাল ইনকাম ইজ এ ফ্লো কনসেপ্ট, যার মধ্যে সন্নিবিষ্ট রয়েছে উৎপন্ন সামগ্রীর প্রবাহ এবং উৎপাদন কাজে নিযুক্ত উপকরণগুলোর আয়ের প্রবাহ। অর্থাৎ ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান পারিবারিক খাত থেকে যেমন নিচ্ছে তেমনি ভাবে পারিবারিক খাতকে ফিরিয়েও দিচ্ছে। অর্থ আকৃতিটা ভিন্ন হয়ে যায় বা অর্থের ধরনটা ভিন্ন হয়ে যাচ্ছে। একইভাবে পারিবারিক খাতগুলো ফার্মকে যেমন অর্থ দিচ্ছে তেমনি ভাবে ফার্ম থেকে অর্থ আহরণও করছে, তবে একইভাবে এদের ধরনটা থাকছে না, অর্থের ধরনটা কখনো একরকম আবার কখনো ভিন্ন রকম হয়ে যাচ্ছে। এই যে অর্থ প্রচলিত দুটি খাতের মধ্যে প্রবাহিত হচ্ছে, এই চক্রাকার প্রবাহটিকেই P.F. স্যামুয়েলসন সর্বপ্রথম একটি কাঠামোবদ্ধ আকারে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেন। তাকেই বলা হচ্ছে অর্থনীতির চক্রাকার প্রবাহ বা জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ। এই ধারণা সম্পর্কে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন অর্থনীতিবিদ আরো অনেক ধরনের মতবাদ আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য R.G. লিপসি। তিনি বলেন আয়ের চক্রাকার প্রবাহ দেশের পরিবারবর্গ হতে দেশের ফার্ম বা উৎপন্ন খাতসমূহের কাছে অর্থ প্রবাহ, এবং এর বিপরীত প্রবাহ হলো বিপরীত প্রবাহ প্রক্রিয়া হলো জাতীয় আয়ের বৃত্তাকার প্রবাহ। অর্থাৎ পরিবারবর্গ হতে দেশের ফার্ম বা উৎপাদন খাতসমূহের মধ্যে যেমন অর্থ যাচ্ছে, একইভাবে সেটি আবার বিপরীতমুখী ভাবে জাতীয়
নাগরিকদের কাছে আয় হিসাবে ফিরে আসছে। আর.জি. লিপসিও তাই এক অর্থে স্যামুয়েলসনের সাথে একইভাবে তার মতটি ব্যক্ত করার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় আয়ের চক্রাকারের প্রবাহটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই প্রবাহে আসলে দ্বিমুখী একটি প্রবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ একটি ফার্ম থেকে পরিবারের দিকে আবার পরিবার থেকে ফার্মের দিকে যাচ্ছে। এই যে দ্বিমুখী প্রবাহ, এই প্রবাহকে আমরা দুই ভাগে ভাগ করে ব্যাখ্যা করতে পারি। প্রথমত হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্লো বা দ্রব্য ও সেবা প্রবাহ, আর দ্বিতীয়ত হচ্ছে আর্থিক আয় প্রবাহ বা ইনকাম অর আর্নিং ফ্লো। এই দুটি খাতের মধ্যে কিভাবে আয় ব্যয়ের প্রবাহ হয় তা ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু অনুমিত শর্ত বা কিছু শর্তকে প্রথমে মেনে নিয়ে অগ্রসর হতে হবে। আমরা ধরে নিব প্রথমত এই অর্থনীতিটি একটি বদ্ধ অর্থনীতি, অর্থাৎ এখানে শুধুমাত্র দুটি কম্পোনেন্ট বা দুটি উপকরণই সক্রিয় রয়েছে। এখানে সরকারি কোনো সহায়তা খাত বা সরকারি কোনো খাত বা বহির্বাণিজ্য বা বৈদেশিক কোনো খাতের উপস্থিতি সম্পূর্ণভাবে বদ্ধ বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসাবে ধরে নিয়ে এই বিষয়টিকে আমরা ব্যাখ্যা করতে পারি। দ্বিতীয়ত আরেকটি শর্তকে আমার ধরে নিতে হবে, সেটি হচ্ছে জনগণ ও ফার্ম, এই দুটি খাতই এখানে বিবেচ্য বিষয়। সুতরাং আমি সরকারি খাতকে বা বৈদেশিক বহির্বাণিজ্যের কোনো খাতকে যেমন বাদ দিব, তেমনি ভাবে জনগণের খাত আর ফার্ম খাত এই দুটি খাতকে শুধুমাত্র গ্রহণ করতে পারবো। তৃতীয়ত আরেকটি শর্তকে আমার ধরে নিতে হবে, সেটি হচ্ছে এখানে জনগণ বলতে কেবলমাত্র ভোক্তা শ্রেণীকে বোঝাবে। এবং চতুর্থত আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে ব্যয়িত হবে। এক্ষেত্রে সঞ্চয় বা অন্যরকম কোনো অর্থ সংগ্রহের উপায় বন্ধ থাকবে। এই চারটি বিষয়কে মাথায় রেখে বা এই চারটি শর্তকে বিবেচনার সাপেক্ষে আমরা যদি জাতীয় আয়ের চক্রাকার প্রবাহকে ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমরা কি দেখি, চলো এবার দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে আমরা দেখছি অনুমিত শর্ত অনুসারে পরিবার বা জনগণ খাত এবং উৎপাদন প্রতিষ্ঠানের খাত, এই দুটি খাতের উপস্থিতি রয়েছে। এই দুটি খাত থেকে উপকরণ সেবা এবং দ্রব্য সেবা, এই দুটি বিষয়ের একটি প্রবাহ চক্রাকারে যাচ্ছে। একইভাবে ভোগ ব্যয় এবং আয় প্রাপ্তি, এই বিষয়টিও চক্রাকারে আবর্তিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি পরিবার খাত থেকে উপকরণ সেবা হিসাবে উৎপাদন প্রতিষ্ঠানের দিকে একটি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে এই যে উপকরণ সেবাটি উৎপাদন প্রতিষ্ঠান পেল, তার ভিত্তিতে উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত যে উপকরণগুলো রয়েছে, যেই সেবাগুলো রয়েছে, তা আবার পরিবার নিজের ভোগের জন্য গ্রহণ করলো। অর্থাৎ উপকরণ হিসাবে পরিবার থেকে উৎপাদন প্রতিষ্ঠান পাচ্ছে, আবার সেই উৎপাদন প্রতিষ্ঠান থেকে চূড়ান্ত পণ্যটি ভোগ্য পণ্যটি দ্রব্য বা সেবা হিসাবে পরিবার গ্রহণ করছে। একইভাবে আমরা যদি অর্থের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে দেখি, সেখানে দেখা যাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান থেকে উপকরণের দাম হিসাবে পরিবার খাতগুলোতে আয় যাচ্ছে। সেই আয়টি পরিবার ভোক্তা হিসাবে ভোগের জন্য উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বা উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ক্রয়ের জন্য সম্পূর্ণভাবে ব্যয় হচ্ছে। তাই উৎপাদন প্রতিষ্ঠানের যে ব্যয়টি হচ্ছে সেটি পরিবারের আয়, পরিবারের যে আয়টি হচ্ছে সেটি আবার উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয় হিসাবে লক্ষ্য করা যায়। এই বিষয়টিকে সম্পূর্ণভাবে ব্যাখ্যার জন্য চলো আমরা একটু বিশ্লেষণের দিকে লক্ষ্য রাখি। আমরা দেখলাম যে উৎপাদন এই যে প্রক্রিয়াটি, অর্থাৎ জাতীয় আয়ের চক্রাকার যে প্রবাহের যে প্রক্রিয়াটি, চক্রাকার প্রবাহটি, তাকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দ্রব্য এবং সেবা প্রবাহ। আমরা দ্রব্য এবং সেবা প্রবাহ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। উৎপাদন প্রতিষ্ঠান পরিবার থেকে উপকরণ,
ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন নিয়োগের ফলে উৎপাদিত দ্রব্য এবং সেবা তথা উৎপন্ন প্রবাহ পরিবারের চাহিদা মেটানোর জন্য উৎপাদন খাত থেকে পরিবার খাতের দিকে প্রবাহিত হয়। একইভাবে ক্রয়কৃত এই দ্রব্য সেবা ভোগের উপরে উৎপাদন নির্ভরশীল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দ্রব্য এবং সেবার যে প্রবাহটি সেটি কিভাবে হচ্ছে। আমরা জানি কোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে 4টি মৌলিক উপাদানের প্রয়োজন হয়: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে 4টি উপাদান, এই 4টি উপাদান কিন্তু আসছে ব্যক্তি খাত থেকে। কিভাবে? ভূমি কোনো পরিবার বা কোনো ব্যক্তিরই থাকে, শ্রম বিনিয়োগকারী হিসাবে একজন ব্যক্তিকে পাওয়া যায়, মূলধনের যোগানদাতা হিসাবেও একজন ব্যক্তি বা পরিবারই থাকে। একইভাবে এই 3টি উপাদানকে একত্রিত করে সংগঠনটি পরিচালনাকে বা উদ্যোক্তার যে ভূমিকা সেটিও কিন্তু পরিবার থেকেই আসছে। তাহলে দেখা যাচ্ছে উৎপাদন খাতের এই যে 4টি উপাদান, এই 4টি উপাদানের জন্যই ফার্মকে নির্ভর করতে হয় পারিবারিক বা জনগণের খাতটির উপরে। জনগণ এই 4টি খাতের যোগান দিয়ে ফার্মের কাছে যোগানদাতা হিসাবে ভূমিকা রাখছে। ফার্ম সেখান থেকে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন সংগ্রহ করে তাদের চূড়ান্ত পণ্যটি উৎপন্ন করছে। এই যে চূড়ান্ত উৎপাদিত পণ্যটি সেটি কিন্তু ভোগ করছে আবার পারিবারিক সদস্য বা জনগণেরাই। ধরা যাক আমি একটি বিস্কুট তৈরির ফার্মের কথা বলছি। বিস্কুট তৈরির জন্য আমার যে ভূমির দরকার, বিস্কুট তৈরির জন্য যে শ্রমিকের দরকার, এই বিস্কুটগুলো তৈরির জন্য যে মূলধনের দরকার এবং সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পরিচালনা করার জন্য যে সংগঠকের দরকার, সবই কিন্তু জনগণই ভূমিকা পালন করছে। সেই চূড়ান্ত দ্রব্য বিস্কুট উৎপাদিত হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানটিতে বা ফার্মে। ফার্ম থেকে সেই বিস্কুটগুলো কিনে নিয়ে ভোগ করছেও কিন্তু জনগণ। তাহলে দেখা যাচ্ছে জনগণ একদিকে উৎপাদন কার্যে সহায়তাকারী উপাদানগুলোর যোগানদাতা, আবার ফার্ম থেকে এই চূড়ান্ত উৎপাদনকৃত বস্তুগুলোর ভোক্তা হিসাবেও ভূমিকা রাখছে। তাহলে দ্রব্য বা সেবার প্রবাহটি প্রথমে পরিবার থেকে উৎপাদন খাতে বা ফার্মের দিকে যায়, আবার ফার্ম থেকে পুনরায় পরিবার খাতের দিকে প্রবাহিত হচ্ছে। নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে। এরপর আমরা দেখছি এই যে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহের দ্বিতীয় যে খাতটি সেটি হচ্ছে দ্বিতীয় যে প্রবাহটি সেটি হচ্ছে আয় প্রবাহ। এই আয় প্রবাহের ক্ষেত্রে দেখা যায় পরিবার খাত উপকরণ সেবা বিক্রির মাধ্যমে আয় অর্জন করে খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা হিসাবে। উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম উৎপাদন চালু রাখার জন্য প্রয়োজনীয় উপকরণ বা সেবা পরিবারের নিকট থেকে ক্রয় করে, তাই ফার্মের ব্যয় পরিবারের আয় হিসাবে বিবেচিত হয়। এই বিষয়টি শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয়। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার জন্য যে 4টি উপাদান, সেই 4টি উপাদানের যোগানদাতা হিসাবে পরিবার বা জনগণ কি করছে? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনের যোগান দিচ্ছে। সেই হিসাবে ফার্ম যখন এই 4টি উপাদানকে বা উৎপাদনের উপকরণগুলোকে পরিবার থেকে গ্রহণ করছে, তার মূল্য হিসাবে ফার্ম তাকে কি দিচ্ছে? ভূমির জন্য দিচ্ছে খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য মুনাফা, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের উদ্যোক্তার জন্য দিচ্ছে মুনাফা। অর্থাৎ ফার্ম কিন্তু এই আয়ের বিপরীতে, অর্থাৎ ফার্মের এই যে উৎপাদনের উপকরণগুলো ব্যবহারের বিপরীতে পরিবারকে আয়ের যোগান দিচ্ছে বা পরিবারকে মজুরি হিসাবে টাকাটা ফেরত দিচ্ছে।
টাকাটা দিচ্ছে, অর্থের যোগান দিচ্ছে, পারিবারিক আয়ের উৎস হিসেবে কাজ করছে ফার্ম। আবার ব্যক্তি খাত থেকে বা জনগণের খাত থেকে জনগণ যখন ফার্মের চূড়ান্ত উৎপাদিত পণ্যটি ক্রয় করছে, ভোগ করছে, সেক্ষেত্রে কিন্তু তার এই ফার্ম থেকে অর্জিত যে আয় সেটি আবার ফার্মের পণ্য কিনতে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, আয়ের বিষয়টিও চক্রাকারে আবর্তিত হচ্ছে। ফার্ম বা উৎপাদক প্রতিষ্ঠান থেকে আয় যাচ্ছে জনগণের কাছে, জনগণ আবার কনজিউমার বা ভোক্তা হিসাবে ফার্ম থেকে যখন কোনো দ্রব্য বা সেবা কিনছে, তার আয়ের অর্থটিকেই কিন্তু পুরোপুরিভাবে ব্যয় করে ফার্মকে অর্থের যোগান দিচ্ছে। তাহলে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে ফার্মের জন্য যেটা আয় সেটা জনগণের জন্য ব্যয়, আবার জনগণের জন্য যেটা আয় ফার্মের জন্য সেটা ব্যয় হিসাবে কাজ করে। এই যে অর্থনীতির প্রবাহটি দ্রব্য বা সেবার ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে, তা কিন্তু একটি চক্রাকারে আবর্তিত হচ্ছে, ফার্ম থেকে জনগণে, জনগণ থেকে ফার্মের দিকে আবর্তিত হচ্ছে। এই প্রবাহটিতে আমরা 4টি অনুমিত শর্ত ধরে নিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম এটি একটি বদ্ধ অর্থনীতি, যেখানে মাত্র 2টি উপাদান থাকবে, প্রথমত জনগণ খাত আর দ্বিতীয়ত উৎপাদক প্রতিষ্ঠান বা ফার্ম খাত। আমরা ধরে নিয়েছিলাম এখানে সরকারি বা বহির্বাণিজ্যের বদ্ধ অবস্থা কার্যকর থাকবে, অর্থাৎ এখানে সরকারি বা বহির্বাণিজ্যে কোনো হস্তক্ষেপ থাকবে না। আমরা ধরে নিয়েছি জনগণ তার অর্জিত বা উপার্জিত অর্থের পুরোটাই ভোগ ব্যয় হিসাবে ব্যয় করবে। এছাড়াও আমরা এখানে ধরে নিয়েছি এখানের বাইরের সকল রকম হস্তক্ষেপ এখানে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। তাহলে এই ছিল, এই শর্তগুলির ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে ফার্ম থেকে জনগণের দিকে এবং জনগণ থেকে ফার্মের দিকে আয় এবং দ্রব্য, এই দুটি প্রবাহই চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই চক্রাকারে আবর্তনই আমাদের অর্থনীতিকে ক্রিয়াশীল বা গতিশীল রাখতে সহায়তা করে। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এই বিষয়টিকে আমরা যদি খুব সহজে বা অল্প কথায় বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখছি একটি বদ্ধ অর্থনীতিতে শিল্প খাত থেকে জনগণের নিকট আয়ের প্রবাহ, জনগণের কাছ থেকে শিল্পের কাছে ব্যয়ের প্রবাহ হিসাবে পরিবর্তিত হয়। আবার জনগণের কাছে শিল্প খাত থেকে দ্রব্য বা সেবা আসে, অনুরূপভাবে শিল্প খাত জনগণ থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণকে পেয়ে থাকে। এভাবেই জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ আবর্তিত হয়ে থাকে, চলতেই থাকে এন্ডলেসলি বা অব্যাহত আকারে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী আলোচনা হিসাবে আমরা আগামী ক্লাসে আলোচনা করব প্রোডাকশন পসিবিলিটিস মডেল বা উৎপাদন সম্ভাবনা ধারণা এ নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।